শুরু করছি উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে, লেখিকা সালমা চৌধুরী। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে চাইলে আগের পর্বগুলো দেখতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। আবির বিছানার পাশে বসে গলা খাকারি দিয়ে তপ্ত স্বরে বলল, তুই হয়তো জানিস না, কারো অলিখিত কাব্য তুই, কারো স্বস্তির নিঃশ্বাস নেয়ার কারণ তুই। তোর ডাগর ডাগর চোখের চাহনিতে কারো বিনাশ নিশ্চিত। তোর অনাদেয় কর্মকাণ্ডে খুব শীঘ্রই কারো মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটানোর কারণ হবে। সময় থাকতে সাবধান হয়ে যা মেঘ। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে রইল। জ্বরের ঘোরে কথাগুলোর মানে বুঝলো কি না কে জানে। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, কার? আবির দীর্ঘশ্বাস ফেলে প্রখর স্বরে বলল, তোর বাবা মায়ের। নিজের মনের ভাব চাচু আর মামনির উপর চাপিয়ে দিতে বাধ্য হলো আবির। মেঘ অক্ষি পল্লব ঝাপটে বৃহৎ নয়নে চেয়ে আছে আবিরের দিকে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আর কার ভালোবাসা প্রয়োজন তোর? আমার আব্বু যেখানে আমার সাথে প্রয়োজনের বাইরে কোনো কথা বলে না, সেখানে তোর ইচ্ছে অনিচ্ছা নিয়ে ভাবে। আম্মুর ভালোবাসা আশা করি আমার তোকে বোঝাতে হবে না। কাকামণি কাকিয়া তো ওদের সন্তান থেকেও তোকে বেশি আদর করে। চাচু আর মামুনির কথা কি বলবো তোকে। চাচুর আর মামুনির খুব শখ ছিল একটা মেয়ে বাবুর। তোর জন্মের পর দুজন খুশিতে এত কান্না করেছে যে এলাকার মানুষ ভেবেছিল এই বাড়িতে কেউ মারা গেছে। তানভীর ছেলে হয়েও এতটা গুরুত্ব পায়নি যতটা গুরুত্ব তুই চাচু আর মামুনির থেকে পাস। তানভীরের জীবনে বাবা মায়ের পরই তোর অবস্থান। মিম আদি তো তোরই ভক্ত। খান বাড়িতে তোর যতটুকু অগ্রাধিকার তা আমাদের কারো নেই। আর কার ভালোবাসা চাস? একসাথে কথাগুলো বলে আবির থামলো, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উল্টাপাল্টা কথা ভেবে নিজেকে কষ্ট দেয়া বোকামি ছাড়া কিছুই না। মেঘ ডাগর ডাগর চোখে তাকিয়ে চিন্তিত কণ্ঠে শুধালো, আপনার কথা বললেন না কেন? মেঘের প্রশ্ন শুনে আবির ঢুক গিলে কপাল কুঁচকালো। তারপর শক্ত কণ্ঠে বলল, তোর এখন রেস্ট নেওয়া প্রয়োজন। আবির চেয়ার থেকে উঠতে নিলে মেঘ আবিরের ডান হাতের 2 আঙ্গুল আঁকড়ে ধরে। সঙ্গে সঙ্গে আবির দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে ফেলে। আবিরের হাতের কাটা অংশে চাপ পড়ায় রক্ত বের হচ্ছে। সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয় মেঘ। মেঘ আর্তনাদ করে বলল, আবির ভাই, আপনার হাত এতটা কেটেছে কিভাবে? আবির তপ্ত স্বরে শুধু বলল, এমনি। আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আবির ভাইয়ের প্রস্থান দেখল। মেঘের মনে পড়ল মেইন গেটের পাশের দেয়ালে ঘুষি দেওয়ার কথা। ধরে নিল এর ফলে আবির ভাইয়ের হাত কেটেছে। অষ্টাদশী জানতেও পারল না তাকে থাপ্পড় দেওয়ার অপরাধে আবির কত শত ঘুষিতে নিজেকে আহত করেছে। গতকালের ঘটনাগুলো পরপর মনে হতেই মেঘের নিজের উপর বড্ড রাগ হলো। আবির ভাইয়ের অনুভূতি জানতে চাওয়ার কি দরকার ছিল? রাগে নিজের গালে থাপ্পড় দিতে ইচ্ছে হলো মেঘের। আবির ভাই জান্নাত আপুকে পছন্দ করলে মেঘের ব্যাপারে কোনো অনুভূতি থাকবে না, এটাই তো স্বাভাবিক। আবির ভাইয়ের সাথে এই জীবনে কখনো মেঘের সুসম্পর্ক ছিল বলে মনে পড়ছে না মেঘের। এই হিটলার স্বভাবের ব্যক্তির জন্য আজ সে জ্বরে ভুগছে, এটা ভাবতেই মাথায় রক্ত উঠছে। আবির মেঘের রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল। একটা তালা নিয়ে ছাদের গেইটে তালা ঝুলিয়ে দিল। তারপর নাস্তার টেবিলে চলে গেল। ততক্ষণে নাস্তার টেবিল ফাঁকা হয়ে গেছে। 3 কর্তি রান্নাঘরে কাজ করছে আর এটা সেটা নিয়ে কথা বলছে। আবির রান্নাঘরের সামনে গিয়ে রাশভারী কণ্ঠে বলল, ছাদের গেইটে তালা দিয়ে দিয়েছি। তোমাদের কারুর ছাদে যাওয়ার প্রয়োজন হলে আমার রুম থেকে চাবি নিয়ে যেও। আকলিমা খান চিন্তিত কণ্ঠে শুধালেন, মেঘ কি রাতে ছাদে গিয়ে ভিজেছিল? আবির উপর নিচ মাথা নাড়ল শুধু। মালিয়া খান হালিমা খানের দিকে তাকিয়ে বললেন, যে মেয়ে ভূতে ভয় পায়, সন্ধ্যার পর বৃষ্টি হলে কানে আঙ্গুল দিয়ে বসে থাকে, সেই মেয়ে এত রাতে ছাদে গেল কিভাবে? হালিমা খান নির্বাক চোখে তাকিয়ে রইল মালিয়া খানের দিকে। এই প্রশ্নের উত্তর ওনার কাছেও নেই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোমাদের এসব নিয়ে গবেষণা করতে হবে না, যা হওয়ার হয়েছে। মেঘকে এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করবা না। ছাদে না যেতে পারলে এমন কাণ্ডও আর ঘটাতে পারবে না। এই টপিক এখানেই শেষ। আবির চুপচাপ নাস্তা করে নিজের রুমে চলে গেছে। তানভীরের সারাদিন কাটলো চায়ের পর চা খেতে খেতে। আবিরের জন্য ঘণ্টাখানেক তানভীরকেও বৃষ্টিতে ভিজতে হয়েছিল, যার ফলস্বরূপ গলা ব্যথা সর্দির উপক্রম হয়েছে। বিকেলে আবার এমপির সম্মেলনে যেতে হবে, তাই চা কফি খেয়ে গলা ঠিক রাখছে। দুপুরে খাবার খেয়ে বেরিয়ে পড়েছে সম্মেলনের উদ্দেশ্যে। আবির সারাদিনেও রুম থেকে বের হলো না। 3টার দিকে মালিহা খান আদিকে পাঠিয়েছিলেন ডাকার জন্য, কিন্তু আবির ঘুমাচ্ছে দেখে আদি দরজা থেকেই চুপচাপ চলে আসছে। আরো কিছুক্ষণ পর বাধ্য হয়ে মালিহা খান নিজেই সিঁড়ি দিয়ে উঠে গেলেন ছেলের রুমে। দরজা থেকে
একবার আবিরকে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। মালিহা ছেলের কাছে গিয়ে বাহুতে হাত দিতেই আটকে উঠলেন। জ্বরে আবিরের গা পুড়ে যাচ্ছে, ডান হাত ফুলে গেছে কোনোই পর্যন্ত। মালিহা খান এই যে ছেলেকে ডাকছে, আবির জ্বরের ঘোরে কিছুই বুঝতে পারছে না। মালিহা খান রুম থেকে বেরিয়ে হাঁক ডাক শুরু করলেন। ইকবাল খান সোফায় বসে টিভি দেখছিলেন। ভাবির ডাক শুনে দৌড়ে গেলেন। মেঘ ঘুমাচ্ছিল। হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছিলেন। বড় জায়ের আর্তনাতে মেঘের রুম থেকে বেরিয়ে ছুটে গেলেন আবিরের রুমে। আবিরের মুখমণ্ডল অন্ধকার হয়ে আছে। হাতের ব্যথার সাথে দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজার ফলে এই দশা হয়েছে। ইকবাল খান সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল দিয়েছেন। ঘন্টা খানেক পর পরিস্থিতি শান্ত হলো। আবিরকে ব্যথার ঔষধ খাওয়ানো হয়েছে। মালিহা খান ছেলের মাথায় জলপট্টি দিতে ব্যস্ত হলো। হালিমা খান বেরিয়ে মেঘের রুমে গেলেন। ততক্ষণে মেঘের ঘুম ভেঙে গেছে। হালিমা খানের থমথমে চেহারা দেখে মেঘ শঙ্কিত হলো। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে আম্মু? হালিমা খান মেঘের কাছে বসতে বসতে বললেন, তোরা 3 ভাই বোন মিলে কি শুরু করেছিস বলতো? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কেন, কি হয়েছে? হালিমা খান তপ্ত স্বরে বললেন, এদিকে তোর অবস্থা খারাপ, ওদিকে তানবীরের লেগেছে সর্দি। সকাল থেকে চা কফি খেতে খেতে কিছুক্ষণ আগে বের হলো, এখন আবার আবিরের। মেঘ আতকে উঠে প্রশ্ন করলো, কি হয়েছে আবির ভাইয়ের? হালিমা খান কোমল কণ্ঠে বলা শুরু করলেন, রাত থেকেই তো ছেলেটা দৌড়ের উপর, বৃষ্টিতে ভিজে অফিস থেকে আসছে, তারপর তোকে ছাদ থেকে রুমে এনে রেখে ডাক্তার আনতে গেছে, আবার ডাক্তারকে দিয়ে ঔষধ নিয়ে আসছে, কিভাবে যেন হাত কাটছে, সেই হাত ফুলে ব্যথায় এখন জ্বর উঠে গেছে। জ্বরে চোখ খুলতে পারছে না ছেলেটা। মেঘ মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আবির ভাই আমার জন্য এত কিছু করেছে। তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল, চোয়াল শক্ত হয়ে এলো, দীর্ঘশ্বাস ছেড়ে কপাল কুঁচকালো, মনে মনে বলল, আমি ওনাকে নিয়ে ভাবছি কেন? ওনাকে নিয়ে ভাবার তো মানুষ আছেই, তাছাড়া উনি আমায় মেরেছেন, তার শাস্তি আল্লাহ ওনাকে দিয়েছেন, আমার তো এতে খুশি হওয়ার কথা। কথাগুলো ভেবে গাল ফুলালো, তারপর মায়ের মলিন মুখের পানে একবার তাকিয়ে আবার মনে মনে বলা শুরু করলো, যেখানে আম্মু আব্বু আর ভাইয়া কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, সেখানে উনি আমার গায়ে হাত তোলেন কোন অধিকারে? তাও আবার আরেকজনের জন্য। উনি আমাকে পছন্দ করলেও মেনে নিতাম, উনি তো জান্নাত আপুকে ভালোবাসেন, তাহলে আমার উপর অধিকার দেখাতে আসেন কেন? কারো জীবনে অবাঞ্ছিতের ন্যায় পড়ে থাকার চেয়ে একাকী জীবন কাটানো অনেক ভালো। আমি আপনার জীবনে অবাঞ্ছিত হয়ে থাকতে চাই না। আজ থেকে আমার মনে হিটলারের কোনো অস্তিত্ব থাকবে না। একবার সুস্থ হই শুধু, আমার জীবনের সকল সিদ্ধান্ত আমি নিব, আমার ব্যাপারে কাউকে নাক গলাতে দিব না। হালিমা খান মেয়ের কপালে হাত রেখে ব্যস্ত হলেন জলপট্টি দেওয়ার জন্য। গতরাত থেকে খাওয়া নেওয়া এক করে মেয়ের যত্ন নিচ্ছেন। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মেঘের মাথায় জলপট্টি দিতে দিতে মেঘের চুলে হাত দিলেন। দীর্ঘ চুলে জট লেগে অগোছালো হয়ে আছে। হালিমা খান কোমল কণ্ঠে মেয়েকে বললেন, তুই সুস্থ হলে তোকে নিয়ে পার্লারে যাব। মেঘ ছোট করে শুধালো, কেন? হালিমা খান শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বললেন, তোর চুলগুলো কাটতে হবে। মেঘ আতকে উঠে বলল, না, চুল ছোট করব না আমি। হালিমা খান মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে ঠান্ডা স্বরে বুঝাচ্ছেন, তুই তো নিজের যত্নই নিতে পারিস না, চুলের যত্ন কিভাবে নিবি? তার থেকে ভালো এখন চুলগুলো কেটে দিলে, ভর্তি পরীক্ষা দিতে দিতে দেখবি বড় হয়ে যাচ্ছে। মেঘ চুপচাপ মায়ের কথা শুনছে, কোনো প্রতিবাদ করলো না, চোখ বন্ধ করে শুয়ে আছে। এখনো জ্বর 100 ডিগ্রিতেই আছে। ওষুধ খাওয়ানো হচ্ছে, তারপরও কমছে না। প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না, সারাক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকে, আর না হয় ঘুমায়। তানভীর বিকালে বের হয়েই এমপির সম্মেলনে গেল। সেখানে প্রোগ্রাম শেষ করে তারা কয়েকজন মিলে এলাকায় বেরিয়েছে ভোট চাওয়ার জন্য। এক গলিতে কয়েকটা বাসায় ভোট চাওয়ার পর আচমকা তানভীরের নজর পড়ে মেইন রোডে। সাথের কয়েকজনকে দায়িত্ব দিয়ে তানভীর দৌড়ে বেরিয়ে এসেছে গলি থেকে। মেইন রোডে এসে গলা উঁচু করে ডাকলো, এই মেয়ে দাঁড়াও। বন্যা সহসা পিছনে ঘুরলো। তানভীরকে দেখে বিস্মিত হয়ে বলল, ভাইয়া আপনি? তানভীর কয়েক কদম এগিয়ে বন্যার মুখোমুখি হয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, আমি তোমার কোন জন্মের ভাই? তানভীরের গুমরামুখ কথায় বন্যা কিছুটা ভেবাচেকা খেলো। উদ্বিগ্ন কণ্ঠে বলল, না মানে আপনি মেঘের ভাই তাই। তানভীর এবার কিছুটা কড়া স্বরে বলল, আমাকে ভাইয়া ডাকার অধিকার শুধু মেঘের। তোমার ইচ্ছে হলে তানভীর ভাই বলতে পারো, কিন্তু মায়ের পেটের ভাইয়ের মতো ভাইয়া ভাইয়া বলে ডাকবা না। বন্যা আস্তে আস্তে বিড়বিড় করলো, মেঘের ভাইগুলো এমন কাঠঠোট্টা কেন? এতদিন শুধু মেঘের মুখেই শুনতাম, এখন দেখি সত্যি সত্যি। তানভীর টিস্যু দিয়ে নাক মুছে ছোট করে শুধালো, কোথায় যাওয়া হচ্ছিল? বন্যা তটস্থ হয়ে বলল, ফুচকা খেতে। বন্যা পুনরায় স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, আপনি এখানে কেন ভাইয়া? প্রশ্ন শেষ করার আগেই চোখ পড়ল তানভীরের দিকে। তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে।
বন্যা ঢুক গিলে ছোট করে বলল, সরি তানভীর ভাই। তানভীর মুচকি হেসে উত্তর দিল, সামনেই নির্বাচন, তাই ভোট চাইতে এসেছিলাম। বন্যা নিরুদ্বেগ কণ্ঠে বলল, ও। তানভীর কপাল কুঁচকে বলল, এভাবে রিয়েক্ট করলা কেন? আমাদের এমপিকে কি পছন্দ না? ভোট দিবা না? বন্যা আতঙ্কিত হয়ে তাকালো তানভীরের দিকে, ডানে বামে মাথা নাড়িয়ে বলল, না না, তেমন কোনো বিষয় না, তাছাড়া আমি তো ভোটারই হইনি। তানভীর বিরক্তি নিয়ে বলল, তাতে কি হয়েছে? তোমার আব্বু আম্মু বড় বোন তো আছে, তারা তো ভোটার। যেভাবে রিয়েকশন দিচ্ছ মনে হচ্ছে গোষ্ঠীর কাউকে ভোট দিতে দিবে না। বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আস্তে করে বলল, আপনাদের এমপিকেই ভোট দিতে বলবো। তানভীর মোলায়েম কণ্ঠে বলল, ঠিক আছে, এখন বাসায় যাও, কিছুক্ষণের মধ্যেই তোমাদের বাসায় আসছি, সকলকে হালকা নাস্তা দিও। বন্যা চোখ গুলগুল করে চাইল, তারপর ছোট করে বলল, আমি ফুচকা খেতে যাচ্ছিলাম। তানভীর কণ্ঠ ভারী করে বলল, একদিন ফুচকা না খেলে কি মরে যাবে? বন্যা নির্বাক চোখে চেয়ে রইল। তানভীর গলা খাকারি দিয়ে পুনরায় বলে উঠল, ভেবো না তোমায় জোর করছি। সত্যি বলতে সম্মেলন থেকে সরাসরি এদিকে চলে আসছি। ওরা সকালের পর থেকে এখনো খায়নি কিছু। তোমাদের এদিকে নাস্তা খাওয়ার মতো কোনো দোকান রেস্টুরেন্ট কিছুই নেই। কাজ না শেষ করে যাওয়াও সম্ভব না, আবার সন্ধ্যার আগে কাজ শেষ করতে হবে। তুমি বনুর বেস্ট ফ্রেন্ড, সেই সুবাদে তোমাকে বলছি, আমাকে না খাওয়ালেও চলবে। ওদের জন্য একটু চা বিস্কুট আর হালকা নাস্তার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, জি অবশ্যই, আমি বাসায় গিয়ে ব্যবস্থা করছি। আপনি সবাইকে নিয়ে বাসায় আসবেন প্লিজ। বন্যা পুনরায় প্রশ্ন করল, বাসা চিনেন? তানভীর উপর নিচ মাথা নাড়ল। বন্যা আর কথা না বাড়িয়ে চুপচাপ বাসার দিকে হাঁটা দিল। বন্যাদের মধ্যবিত্ত পরিবার, বাবা সরকারি কর্মকর্তা, বন্যারা 2 বোন আর 1 ভাই। বন্যার বড় বোনের স্নাতক শেষ, এখন চাকরির জন্য পড়াশোনা করছে আর বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে। বন্যা ছোট মেয়ে, তাছাড়া বন্যার একটা ছোট ভাইও আছে, এখন ক্লাস 8-এ পড়ে, নাম রিদ। বন্যা বাসায় গিয়ে আম্মুকে আর বোনকে বলে রান্নার ব্যবস্থা করেছে। কিছুক্ষণ সময়ের মধ্যেই নুডলস, পাকোড়া, ফিরনি সাথে চা বিস্কুট রেডি করে ফেলেছে। কিছুক্ষণ পর হাজির হলো সকলে। এলাকার সব বাড়িতে বলে শেষের দিকে গিয়েছে বন্যাদের বাসায়। কলিং বেল চাপতেই কিছুক্ষণের মধ্যে বন্যা এসে দরজা খুলে দিল। তানভীর 2টা শপিং ব্যাগ এগিয়ে দিল বন্যার দিকে। সবাইকে বসতে বলে বন্যা ভেতরে চলে গেছে। বন্যার আম্মু সবাইকে নাস্তা দিতে ব্যস্ত। বন্যার বোন কাজ শেষ করে আগেই নিজের রুমে চলে গেছেন। একটা শপিং ব্যাগ খুলতেই চোখ পড়ল পার্সেল করা ফুচকা। বন্যা আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আর বিড়বিড় করে বলছে, তানভীর ভাই আমার জন্য ফুচকা এনেছেন? উনি কবে থেকে এত ভালো মানুষ হলেন? তারপর দ্বিতীয় শপিং ব্যাগ খুলে দেখলো এতে আপেল, মাল্টা আরো কিছু ফল। বন্যাদের বাসায় টুকটাক নাস্তা করে বেরিয়ে পড়েছে সকলে। বন্যা রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের সাথে মেইন গেট পর্যন্ত এসে দাঁড়িয়েছে। তানভীর হাসি মুখে বন্যার মায়ের বিদায় নিল। তারপর বন্যার দিকে চেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার বান্ধবী অসুস্থ, খোঁজ নিও ওর। আসছি। তারপর চুপচাপ বেরিয়ে চলে গেল তানভীর। তানভীর যাওয়ার পরপরই বন্যার রুমে এসে মেঘকে কল দিল। টানা 2 বার কল বেজে শেষ হয়েছে, 3য় বার রিসিভ হলো। বন্যা চিন্তিত স্বরে শোধালো, তুই নাকি অসুস্থ? কি হয়েছে তোর? মেঘ জ্বরের ঘোরে কথা বলতে পারছে না, কাঁপা কাঁপা গলায় বলল, জ্বর। তোকে কে বললো? বন্যা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, তানভীর ভাই আসছিল, উনিই বলে গেলেন। মেঘ কপাল কুঁচকে গলায় একটু জোর দিয়ে বলল, ভাইয়া তোদের ওখানে গিয়েছিল কেন? বন্যা বলল, আমাদের এলাকাতে ভোট চাইতে এসেছিলেন, আরো কয়েকজন ছিল, আমাদের বাসায় হালকা নাস্তা করে গেছেন আর তোর কথা বলে গেছেন। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ও আচ্ছা। বন্যা পুনরায় শুধালো, জ্বর কি বেশি? আর জ্বর কিভাবে বাঁধালি? মেঘ ভরাট শীতল কণ্ঠে উত্তর দিল, অনেক জ্বর, এমনিতেই উঠেছে। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই থাপ্পড় মেরেছে, এটা কোনোভাবেই বন্যাকে বলা যাবে না। বন্যা উত্তেজিত কণ্ঠে বলল, বেবি শোন না। মেঘ জ্বরের ঘোরেই বলছে, বল শুনছি। বন্যা দ্বিগুণ উত্তেজিত কণ্ঠে বলল, জানিস তোর ভাই তো আমার জন্য ফুচকা নিয়ে আসছে আজ। মেঘ আবার চোখ গুলগুল করে চাইল, গলা ঝেড়ে বলল, কাহিনী কি? পুরোটা বল। বন্যা এবার স্বাভাবিক কণ্ঠে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সবটা শোনার পর মেঘের সোজাসাপটা উত্তর, শোন, আমার ভাই যতই রাগ দেখাক না কেন, দিন শেষে আমার পছন্দের সব জিনিস ভাইয়াই এনে দেয়। আবির ভাইয়ের মতো এত নিষ্ঠুর না, তাই ভবিষ্যতে আমার ভাইকে নিয়ে বাজে কথা বলবি না। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, আবির ভাইয়ের সাথে আবার কিছু হয়েছে নাকি? মেঘ থাপ্পড়ের কথা এড়িয়ে গিয়ে বলল, ওনার ফোনে একটা মেয়ের ছবি দেখেছি, তাছাড়া জান্নাত আপুর সাথেও গতকাল কত মধুর স্বরে কথা বলেছেন, আমার মনে হয় জান্নাত আপুকে উনি পছন্দ করেন। বন্যা বিরক্তি নিয়ে বলা শুরু করলো, ফালতু ব্যাটারে নিয়ে একদম ভাববি না তুই, তোর জন্য কিউট একটা বয়ফ্রেন্ড খুঁজে দিব, তুই কোনো চিন্তা করিস না। এই ব্যাটার কথা তো ভুলেও ভাববি না, এই ব্যাটা কি হারাচ্ছে সেটা একদিন ঠিক বুঝবে। মেঘের অক্ষিপট ভিজে আসছে।
গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, সময় পেলে আমায় দেখতে আসিস, রাখছি এখন। সঙ্গে সঙ্গে কল কেটে দিল মেঘ। বন্যাও বুঝতে পারল মেঘের মন খারাপ, তাই আর বিরক্ত করেনি। মেঘ নীরবে কিছুক্ষণ চোখের জল ফেলে বিড়বিড় করে বলল, আমাকেও অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে, যাতে দুনিয়ার কোনো কষ্ট আমায় ছুঁতে না পারে। তারপর রুমের ছাদের দিকে চেয়ে অন্যমনস্ক কণ্ঠে গুনগুন করে গান গাইছে। আবছায় চলে যায় হিজিলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন। রাত 9টার দিকে আলী আহমদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। খাওয়া দাওয়া শেষ করে আবিরকে দেখতে এসেছেন। কিছুক্ষণের মধ্যে তানভীরও বাসায় ঢুকেছে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেঘের রুমে গেল। হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছেন। মেঘ চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘের কাছে কিছুক্ষণ বসে আবিরের রুমে চলে গেল তানভীর। মালিয়া খান ছেলের মাথার কাছে বসে বসে মাথায় হাত বুলাচ্ছেন। জ্বর কিছুটা কমেছে, তবে হাতে হালকা ব্যথার সাথে ফুলাটাও আছে। আলী আহমদ খান আর মোজাম্মেল খান চেয়ারে বসে আছেন। তানভীর রুমে ঢুকে অন্য পাশে ঘুরে এসে আবিরের বিছানায় বসলো। কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করলো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আবার কোথাও মারপিট করেছিল? আবির নিস্তব্ধ হয়ে ছাদের দিকে চেয়ে আছে। আলী আহমদ খান পুনরায় শুধালেন, কি হলো? কাকে মেরে নিজের হাতের এই অবস্থা করেছো? আবির আব্বুর দিকে চেয়ে নরম স্বরে বলল, আমি খুব ভদ্র ছেলে, মারপিট একদমই পছন্দ করি না। আপনি শুধু শুধু টেনশন করেন আমাকে নিয়ে। আবিরের ভাবের কথা শুনে তানভীর বিস্ময়ে চোখে চেয়ে আছে আর মনে মনে বলছে, বাহ ভাইয়া বাহ, কি নাটকটাই না করছো। বলতেই হয়, আপনি গুরু, আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন, মারপিট যদি নাই করবা তাহলে এই অবস্থা হলো কেন শরীরে? আবির আমতা আমতা করে বলল, রাস্তায় কিসের সাথে ধাক্কা লেগে কেটে গেছিল। তানভীর মিটিমিটি হাসছে আর মনে মনে বিড়বিড় করছে, আরে বেচারা ভাই আমার। আলী আহমদ খান বিরক্তির স্বরে বললেন, আগেই বলেছিলাম বাইক না কিনতে। 3-3টা প্রাইভেট কার থাকার পরও তোমাদের হয় না। আজকে যদি গাড়িতে চলাচল করতে তাহলে বৃষ্টিতে ভিজতেও হতো না, হাতের এ অবস্থাও হতো না, আর এখন এভাবে জ্বরে পড়ে থাকতা না। শ্বাস ছেড়ে আবার বলা শুরু করলেন, ঠিকই তো তোমার বন্ধু সেদিন এসে তোমার কোম্পানির ওপেনিং ডের ইনভিটেশন দিয়ে গেল। তুমি আধমরা হয়ে পড়ে থাকলে ওপেন কে করবে? আবির ছোট করে বলল, আমিই করব। কপাল কুঁচকে আলী আহমদ খান হুঙ্কার দিয়ে বললেন, এসব ভণ্ডামি বাদ দিয়ে কাজে মনোযোগ দাও। মারপিট করে জীবনে কিছুই করতে পারবা না, শুধু শত্রুর সংখ্যাই বাড়াবা। কোম্পানি শুরু করার অনুমতি চেয়েছিলে, অনুমতি দিয়েছি। এখন যদি কোম্পানির কাজের বাইরে নিজের মর্জি মতো চলো তাহলে আমাকেও কঠোর হতে হবে, এই আমি বলে রাখলাম। মালিয়া খান কোমল কণ্ঠে বললেন, ও তো বলল মারপিট করেনি। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমার ছেলের বয়সটা আমিও পার করে এসেছি। কোন কারণে কি হতে পারে সে সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে। একটা সময় রাজনীতি আমিও করেছি, রাজনীতির জন্য কত কত জায়গায় আমিও মারপিট করেছি। কি লাভ হয়েছে তাতে? দিন শেষে সব ছেড়ে ব্যবসা শুরু করতে হয়েছে। তোমার ছেলেকে সময় থাকতে বুঝাও এসব ঝামেলাতে না জড়িয়ে কাজে মন দিতে। আলী আহমদ খানের কথা শুনে আবির, তানভীর আর মালিয়া খান তিনজনই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মালিয়া খান নরম স্বরে বলে উঠলেন, আপনার রক্তই তো পেয়েছে। বড় আম্মুর কথা শুনে তানভীর ফিক করে হেসে উঠল। আলী আহমদ খান বিরক্ত হয়ে বললেন, তোমার ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো। তুলো তুলো, আমার সমস্যা নেই, একদিন শুধু আমার কানে ওর মারপিটের খবর আসুক। কথা শেষ না করেই রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলেন আলী আহমদ খান। তানভীর নিঃশব্দে হেসেই চলেছে। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন, এত হেসে লাভ নেই। রাজনীতি করার অনুমতি পেয়েছো বলে যা তা করে বেড়াবে তা কিন্তু সহ্য করব না আমরা। তোমাদের দুই ভাইকেই সাবধান করে দিচ্ছি, এই বাড়িতে থাকতে গেলে বাধ্য ছেলের মতোই থাকতে হবে। মোজাম্মেল খানও বেরিয়ে গেছেন। মালিয়া খান ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, তুই এত বছর বাইরে ছিলি, এখানে কার সাথে ঝামেলা করিস? আবির কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে, কণ্ঠ ভারী করে বলল, আম্মু তুমি অন্তত এসব কথা বলো না। আমি মারপিট করিনি, এমনিতেই কেটে গেছে, এত চিন্তা করো না তো। আবির শ্বাস ছেড়ে আবার বলল, বিশ্বাস না করলে তোমার সামনে তানভীরকে জিজ্ঞেস করছি। কি রে তানভীর, আমি কি মারপিট করি? আবিরের এরকম প্রশ্নে ভেবাচেকা খেলো তানভীর। কিছুটা নড়েচড়ে হাসি চেপে বলল, না, একদমই না। ভাইয়ার মতো নিষ্পাপ একটা শিশু কি মারপিট করতে পারে? বড় আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করছো। মালিয়া খান কিছু বলার আগেই আবির বলে উঠল, আম্মু তুমি এখন আব্বুর কাছে যাও, রাগে ফুঁসতেছে মনে হয়, তুমি ওনাকে সামলাও গিয়ে। আমি ঠিক আছি,
সমস্যা হলে কল দিবনি। মালিয়া খানও ছেলের কথা মতো বেরিয়ে মেঘকে দেখে নিচে চলে গেলেন। আবির মোলায়েম কণ্ঠে তানভীরকে শুধালো, মেঘ কেমন আছে? তানভীর স্বাভাবিকভাবেই উত্তর দিল, শরীরের তাপমাত্রা তো কমছেই না, ঘুমাচ্ছে, দেখে আসলাম। আম্মু বলল বিকেলে একটু নাকি কমছিল জ্বর। আবিরের চেহারায় চিন্তিত ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। তানভীর কিছুটা তপ্ত স্বরে বলল, নিজেকে আহত করে লাভ কি হলো? দিব্যি দুইজন দুই রুমে পড়ে অসুস্থতায় ভুগছ। তুমি সুস্থ থাকলে তো বোনর কেয়ার করতে পারতা। আবির চুপচাপ শুয়ে আছে, কিছুই বলছে না। আবিরকে নীরব থাকতে দেখে তানভীর ছোট করে শুধালো, ব্যথা কমেছে হাতের? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, কিছুটা। তানভীর পুনরায় প্রশ্ন করলো, খেয়েছো ভাইয়া? আবির সঙ্গে সঙ্গে উত্তর দিল, হ্যাঁ। আবির হঠাৎই তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তানভীরকে প্রশ্ন করলো, কোথায় যাবি বলছিলি? গেছিলি? কি খাওয়ালো? তানভীর হাসি মুখে উত্তর দিল, নাস্তা খাইয়েছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, গো আহেড। তানভীর শান্ত স্বরে বলল, রেস্ট নিবা? লাইট অফ করে দিব? আবির উপর নিচ মাথা নাড়ল শুধু। তানভীর লাইট অফ করে বেরিয়ে গেছে। ঘণ্টাখানেক পর আবির কোনো রকমে উঠে নিজের রুম থেকে বেরিয়ে ধীর গতিতে মেঘের রুমে এসেছে। হালিমা খান কোনো কারণে নিচে গেছেন। বারান্দার লাইটের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ গভীর ঘুমে মগ্ন। 24 ঘন্টার জ্বরেই অষ্টাদশীর মুখমণ্ডল মলিন হয়ে গেছে। মেঘের ঘুম বরাবরই খুব গভীর। বাড়িতে বড়সড় দুর্ঘটনা হলেও ঘুমে থাকলে মেঘ কিছুই বুঝতে পারে না। এখন তো জ্বর, তার উপর ওষুধের প্রভাবে সারা দিন রাত শুধু ঘুমায়। আবির বিছানার পাশে মেঘের কাছাকাছি এসে বসেছে। বাম হাত এগিয়ে দিল অষ্টাদশীর কপাল বরাবর। জ্বরের তীব্রতা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলল। অষ্টাদশীর চুলে হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে বলল, আল্লাহ, ওর সব ব্যাথি আমায় দাও, তবু ওকে তুমি সুস্থ করে তোলো প্লিজ। ওর এই অসুস্থতা সহ্য করার ক্ষমতা আমার নেই। কিছুটা সময় নিস্তব্ধ হয়ে চেয়ে রইল অষ্টাদশীর ক্লান্ত বদনে। মনে মনে কত শত ভাবনারা যেন বাঁধ ভেঙে ছোটাছুটি করছে। মাথায় হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে বলা শুরু করলো, আই এম সরি মেঘ, আর কোনোদিন তোর গায়ে হাত তুলব না। প্লিজ এবারের মতো মাফ করে দিস। গত 9 বছরের মতো এবার অন্তত দূরে সরিয়ে দিস না। রাগ কর আর যাই কর, শুধু কথা বলিস প্লিজ। তুই না কথা বললে এবার হয়তো দেশ নয়, দুনিয়া ছেড়েই চলে যাব। কথাগুলো একবারে বলে দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল আবির। রুমে গিয়েই ফোন হাতে নিয়ে ডাক্তারের নাম্বারে কল করলো। ডাক্তারের সাথে কথা শেষ করে একটা ছোট পৃষ্ঠাতে 2টা ঔষধের নাম লিখতে লিখতে তানভীরকে কল করলো। তানভীর 1 মিনিটের মধ্যে রুমে হাজির হলো। আবির ওয়ালেট থেকে 1000 টাকার নোট বের করলো। ঔষধের নাম লেখা পৃষ্ঠা আর টাকাটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল, কষ্ট করে এই 2টা ওষুধ নিয়ে আসবি প্লিজ, আর বাকি টাকাটা দিয়ে ওর জন্য খাবার নিয়ে আসিস। তানভীর পৃষ্ঠা হাতে নিয়ে ঠান্ডা স্বরে বলল, টাকা লাগবে না, আমার কাছে আছে। আবির শক্ত কণ্ঠে বলল, নিতে বললাম নে, আর ঔষধ এনে একটা ওরে এখনই খাইয়ে দিস। তানভীর ঠিক আছে বলে টাকা নিয়ে বেরিয়ে পড়েছে। আবির বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোনের ওয়ালপেপারে দেয়া মেঘের ছবিটা মনোযোগ দিয়ে দেখছে। আবির দেশে ফেরার পর শুক্রবারে যখন সব আত্মীয়রা আবিরকে দেখতে আসছিল, সেই সময় সোফায় আবির আর মেঘ মুখোমুখি বসেছিল। তখনই আবির মেঘের ছবি তুলেছিল। সেই ছবিটাই এডিট করে ওয়ালপেপারে দিয়ে রেখেছে। ছবিটা দেখতে দেখতে হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল আবিরের। তারপর গুনগুন করে গান গাইতে শুরু করলো, তুই তো আমার সব রে পাগল, তুই তো আমার সব, তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব। কেটে গেল 2 দিন। আবির কিছুটা সুস্থ হয়েছে। হাতের ব্যথা একেবারে সারেনি, ওষুধ চলছে। এর মধ্যে রাকিব, রাসেল সহ বাকি বন্ধুরা দেখতে এসেছিল আবিরকে। এই 2 দিনে মেঘের জ্বর কমেছে ঠিকই, তবে শরীর অতিরিক্ত দুর্বল। হালিমা খান ঘন্টায় ঘন্টায় মেঘের জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসে আর মেয়েকে জোর করে খাওয়ান। আবির রাতে দিনে বেশ কয়েকবার করে মেঘকে এসে দেখে যায়। মেঘ সজাগ থাকলেও আবিরকে দেখলেই চোখ বন্ধ করে শুয়ে থাকে। আবির 2-একটা কথা বললেও মেঘ যেন নিস্তব্ধ হয়ে থাকে, সর্বোচ্চ মাথা নাড়ে শুধু। রবিবার রাতে আবির বিছানায় বসে বাম হাতে ল্যাপটপে কাজ করছিল। আগামীকাল 1 তারিখ, আবিরের অফিসের ওপেনিং ডে। ইকবাল খান দরজায় এসে হালকা কাশি দিয়ে বললেন, ভেতরে আসবো? আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কাকামণির দিকে চেয়ে বলল, কাকামণি ভেতরে আসো।
ইকবাল খান চেয়ারে বসতে বসতে শুধালেন, শরীরের কি অবস্থা এখন? কাল কি অফিস করতে পারবি? আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল, পারবো। তাছাড়া রাকিব রাসেল তো আছেই, সমস্যা হবে না আশা করি। ইকবাল খান একটু শক্ত কণ্ঠে বললেন, কালকে কিন্তু বাইক নিয়ে বের হবি না। আমি তোকে নিয়ে যাব। আবির মাথা নিচু করে বলল, আমি যেতে পারবো বাইকে। ইকবাল খান এবার কিছুটা রেগেই বললেন, তোকে তোর বাবা চাচার সাথে যেতে বলছি না, তুই আমার সাথে যাবি। আমি তো নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছি, এখানে ওনাদের অধিকার নেই। আবির গম্ভীর কণ্ঠে বলল, তারপরও। ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তারপরও বলতে কিছু নেই। তুই আমার সাথে যাবি, এটাই শেষ কথা। আর তুই যদি এই অবস্থায় বাইক নিয়ে বের হতে যাস, তখন তো ভাইজান ডিরেক্ট নিষেধাজ্ঞা করবেন। তখন তো বাবার আদেশ মানতে ঠিকই বাধ্য হবি। এত ঝামেলার দরকার নেই। তুই কাল আমার সাথে যাচ্ছিস, এটাই শেষ কথা। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে। সোমবার সকাল সকাল আবির একেবারে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে মেঘের রুমে ঢুকলো। ফিটফাট সুদর্শন আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করছে, ওনাকে এত ভাল লাগে কেন? দেখতেই যেন মনটা শান্তিতে ভরে যায়। আবির মেঘের কাছাকাছি এসে মোলায়েম কণ্ঠে শোধালো, বসতে পারি? মেঘ নির্বাক তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর মাথা হেলিয়ে বোঝালো বসার জন্য। আবির মেঘের কাছাকাছি বসে ঠান্ডা হাতে মেঘের কপালে আলতো করে ছুঁতেই মেঘ কিছুটা কেঁপে উঠল। আবির চিন্তিত স্বরে বলল, জ্বর তো নেই, তারপরও চোখ মুখ এত শুকনা লাগছে কেন? খাস না কিছু? মেঘ কিছুই বলছে না। আবির পুনরায় বলল, বাইরের কিছু খাবি? আসার সময় নিয়ে আসবো। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করলো। আবির উদ্গ্রীব হয়ে বলল, কি খাবি বল? রেস্টুরেন্টের খাবার? কেক, বিস্কিট, চানাচুর, চিপস, চকলেট নাকি আইসক্রিম? মেঘ আস্তে করে বলল, কিছু খাবো না। আবির ভ্রু নাচিয়ে শুধালো, চিপসও খাবি না? মেঘ ছোট করে বলল, না। না বলেই সঙ্গে সঙ্গে উষ্টু উল্টালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা বাদ দে, আজ আমার নিজস্ব অফিসের প্রথম দিন, দোয়া করিস আমার জন্য। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে মনে মনে ভাবছে, আবির ভাই আমার কাছে দোয়া চাইতে এসেছেন? এটা কি স্বপ্ন নাকি? মেঘ মন খারাপ সরিয়ে হাসি মুখে বলল, ফি আমানিল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মনে মনে বলল, দোয়া করি আপনি আপনার ব্যবসা আর জান্নাত আপুকে নিয়ে সুখে থাকুন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ। তুই সাবধানে থাকিস আর খাওয়া দাওয়া ঠিক মতো করিস। আসছি। আবির রুম থেকে বের হতে হতে মনে মনে বলছে, দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারি আর তোকে আমার করে নিতে পারি। মেঘের রুম থেকে বেরিয়ে আবির নিচে এসে ডাইনিং টেবিলে বসেছে। মিম, মেঘ, তানবীর কেউ নেই। কেমন যেন সুস্থির পরিবেশ। মিম বা মেঘ না থাকলে আদিও যেন চুপচাপ থাকে। অসুস্থতার কারণে 2-3 দিন আবির রুমেই খেয়েছে, তাই তেমন কিছুই উপলব্ধি করেনি। কিন্তু খাবার টেবিলে মেঘ নেই, এতেই যেন বুকটা কেঁপে উঠল আবিরের। তানবীর রুম থেকে রেডি হয়ে নামতে গেল। আকলিমা খান ডেকে বললেন, তানবীর, মিমকে একটু ডেকে নিয়ে আয় তো। গত সপ্তাহেই মিম উপরের রুমে শিফট হয়েছে, তবে এখনো মন তার নিচেই পড়ে থাকে। ক্ষণে ক্ষণে ভাইকে আর মাকে দেখতে ছোটে, আবার উপরে আসলে মেঘের রুমে যায়, আবার নিজের নতুন রুম গোছায়। তানবীর মিমের দরজায় এসে ডাকলো, মিম খাবি না? মিম জবাব দিল, আসছি ভাই। তানবীর এসে খেতে বসে। কিছুক্ষণ পর মিমও এসেছে। মোজাম্মেল খান আবিরের দিকে তাকিয়ে বললেন, তুমি কি আজও বাইকে যাওয়ার চিন্তা ভাবনা করছো? আবির কিছু বলার আগেই ইকবাল খান বলে উঠলেন, না না, আবির আমার সাথে যাবে। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, সেই ভালো, তুই নিয়ে যাস, ওর তো আবার আমাদের সাথে আমাদের গাড়িতে চলাফেরা করতে সমস্যা। আবির চটজলদি খাওয়া শেষ করলো। যাওয়ার আগে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনারা টাইম মতো চলে আসবেন প্লিজ। তানবীরের দিকে চেয়ে বলল, তুই কি এখন যেতে পারবি? তানবীর জবাব দিল, একটু পরে যাই। আবির শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, আর বাইকের চাবি রুমে আছে, নিয়ে আসিস। তানবীর হাসি মুখে মাথা নাড়ালো। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান থেকে শুরু করে রাকিব রাসেলেরও আব্বু চাচু যারা ছিলেন তারা সকলেই এসেছেন। অফিসের কালিকদের সহ সকলকে দুপুরে খাওয়ানো হয়েছে। আবিরের একজন পরিচিত ছোট ভাই নাম মিরাজ, তাকে আবিরের PS হিসেবে নিযুক্ত করা হয়েছে। সারাদিনের ব্যস্ততা শেষে যখন ঢাকার বুকে সন্ধ্যা, তখন
তানবীরের সঙ্গে বাড়ি ফিরেছে আবির, সাথে কয়েক প্যাকেট বিরিয়ানি। বাসায় ঢুকে তানবীর বিরিয়ানিগুলো সবাইকে দিতে ব্যস্ত হলো। আবির একটা প্যাকেট নিয়ে সিঁড়ি দিয়ে উঠে মেঘের রুমে চলে গেল। মেঘ পাশ ফিরে ফেসবুকে ভিডিও দেখছিল। আবির গলা খাকারি দেওয়াতে পেছনে ঘুরেছে। আবির বিরিয়ানির প্যাকেট এগিয়ে দিয়ে ছোট করে বলল, তোর জন্য এনেছি, খেয়ে নিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, কি এতে? আবির উত্তর দিল, বিরিয়ানি। মেঘ শুধু বলেছে, আমার তো। আবির সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি জানি তোর বিরিয়ানির থেকেও কাচ্চি অনেক বেশি পছন্দ, কিন্তু সব দিক বিবেচনা করে অফিসে বিরিয়ানি দেওয়া হয়েছে। আজ এটা খেয়ে নে, আমি অন্যদিন তোর জন্য কাচ্চি নিয়ে আসব। মেঘ আর কিছু বলল না। আবিরও বিরিয়ানি রেখে নিজের রুমে চলে গেছে। 2-3 দিন কেটে গেল। আবিরের ব্যস্ততা এখন দ্বিগুণ বেড়েছে। 2 অফিসের সিইও এর দায়িত্ব পালন করা চারটেখানে কথা নয়। তারপরও কোনো কাজেই ফাঁকি দেয় না ছেলেটা। নিজেকে প্রতিষ্ঠিত করার ঝোঁক মাথাচাড়া দিয়ে বসেছে। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাসায় ফিরে নিজের ভালোবাসার মানুষটাকে ঘুমন্ত অবস্থাতেই দেখে যায়। হালিমা খান ইদানিং মেঘের সাথে থাকায় আবিরের সুবিধাই হয়েছে। হালিমা খান ফজরের নামাজ পড়তে নিজের রুমে চলে যান, তারপর রান্নার ব্যবস্থা করেন। এই ফাঁকে আবির মেঘকে দেখে ছাদে চলে যায়। 2-3 দিন যাবৎ বাসায় ফেরার সময় মেঘের জন্য এটা সেটা খাবার কিনে নিয়ে আসে। একদিন মেঘের জন্য চিপস কিনতে গিয়ে মহা মুসিবতে পড়ে গেল আবির। আবির দোকানদারকে বলেছে, চিপস দেন। দোকানদার জিজ্ঞাসা করছে, কোনটা দিব? কম করে হলেও 20-30 জাতের চিপস। আবির হা হয়ে তাকিয়ে আছে। মেঘের পছন্দের 2টা চিপসের নাম আবির জানতো, কিন্তু অন্য কোন কোম্পানির চিপস পছন্দ করে তা আবিরের অজানা ছিল। তাই দোকান থেকে সব ব্র্যান্ডের চিপস 2টা করে মোটামুটি 1 বস্তা চিপস নিয়ে মেঘের রুমে হাজির হলো। ভাগ্যিস সময়টা তখন বিকেল ছিল, ড্রয়িং রুমে কেউ ছিল না। এত চিপস দেখে মেঘ অগার মতো চেয়ে থেকে শোধালো, আপনি কি চিপসের ব্যবসা শুরু করেছেন? আবির স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠেই উত্তর দিলেন, তোর পছন্দের চিপস কোনটা বের কর। এত চিপসের ভিড় থেকে 5টা পছন্দের চিপস বের করে বলল, এগুলোই আমার পছন্দ। আবির ভারী কণ্ঠে বলল, বাকিগুলো টেস্ট করতে পারিস, ভালো লাগলে পছন্দের লিস্ট বাড়াবি, আর ভালো না লাগলে মিম আর আদিকে দিয়ে দিস। বৃহস্পতিবার সকালে আবির অফিসে যাওয়ার পথে মিমকে ডেকে ছাদের চাবি দিয়ে বলল, মেঘের শরীর ভালো থাকলে ওরে নিয়ে একটু ছাদে যাস। মিম চাবি নিয়ে উত্তর দিল, ঠিক আছে ভাইয়া। আবির অফিস থেকে ফেরার পথে মেঘের কোচিং আর টিউশন থেকে 1 সপ্তাহের সকল নোট আর পরীক্ষার প্রশ্নগুলো এনে মেঘের রুমে টেবিলের উপর রেখে নিজের রুমে চলে গেছে। মিম আর মেঘ ছাদে ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখছিল। নয়নতারা কুড়িয়ে 2 বোন 2টা কানে গুজে কয়েকটা ছবি তুলেছে, আর এটা সেটা হাজারো গল্প করছে। 1 সপ্তাহে মেঘের শরীর কিছুটা সুস্থ হয়েছে, তবে মায়ের ঘন্টায় ঘন্টায় আনা খাবার খেতে হচ্ছে। আবিরও এটা সেটা নিয়ে আসে। মোজামেল খান অথবা আলী আহমদ খান রুটি, কলা, ফল নিয়ে আসে। তানবীর রাতে ফেরার সময় যা চোখের সামনে পড়ে তাই নিয়ে আসে। খেতে খেতে আর শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে। বেশ খানিকটা সময় ছাদে ঘোরাঘুরি করে নিচে এসে যে যার রুমে চলে গেছে। মেঘ রুমে ঢুকতেই চোখে পড়ল টেবিলের উপর রাখা প্রশ্ন আর শিটের দিকে। এগুলো নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখলো। বুঝতে বাকি নেই যে এগুলো আবির ভাইই এনেছেন।